দর্শক, সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সমাজতত্ত্ববিদ ও গবেষক খন্দকার সাখাওয়াত আলী। সাখাওয়াত ভাই, আমরা আলোচনাটা করতে পারি এভাবে শুরু করা যায় যে বাংলাদেশের যে রাজনীতি, জাতীয় রাজনীতি আসলে গন্তব্যটা এখন কোন দিকে? ধন্যবাদ তুষার আব্দুল্লাহ। আমি একটি শব্দ দিয়ে পুরো রাজনৈতিক অবস্থাটা বোঝার চেষ্টা করছি নিজের জন্য, এবং আমি মনে করি আমার সঙ্গে দর্শকদের সঙ্গে, যে আমরা মনে হয় একটা ফ্লুইড সিচুয়েশনে আছি, একটা তরল অবস্থায় আছি। অর্থাৎ রাজনীতিতে যা কিছু এখন ঘটছে এটাই শেষ কথা না, এটার ভেতর দিয়ে হয়তো একটা ফর্ম করবে। তো সেই জায়গাতে প্রত্যেকটি দল, বিশেষত মূল অ্যাক্টরসগুলো, শাসক দল আওয়ামী লীগ এবং বিরোধী দল এখন আর নেই, কিন্তু বড় দল বিএনপি, তারা একটা জায়গায় আছে। জামাত একটা শক্তি, যাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত হয়েছে বিচার করার প্রশ্নে, তারাও রাজনীতিতে তাদের মতো করে একটা জায়গায় আছে, এবং জাতীয় পার্টি যারা বিরোধী দলে বসেছে। সো এই সবার মধ্যেই কিন্তু একটা রূপান্তরকালীন বা ট্রানজিশনাল ফেজ যাচ্ছে। যেমন ধরেন জাতীয় পার্টি দিয়েই শুরু করি। জাতীয় পার্টি তার সাধারণ সম্পাদককে বদল করলো। এই বদল করা নিয়ে আলোচনা হয়েছে যে দলের ভেতরে একটা অনৈক্যের জায়গা যেটা ছিল সেটাকে তিরোহিত করার জন্য, দূরীভূত করার জন্য নতুন ফ্রেশ ব্লাড নিয়ে আসা হলো, যে দলকে আবার নতুনভাবে পুনর্গঠন করার জন্য সামর্থ্য রাখেন, এবং তার একটা ইমেজ আছে ছাত্র রাজনীতি করা থেকে। সো সেই জায়গায় একটা প্রচেষ্টা আমরা দেখছি। বিএনপির যে জায়গাটা দ্বিধা ছিল যে কিভাবে সে রাজপথে নেমে আসবে, সেই জায়গায় দেখা গেল তিস্তাকে কেন্দ্র করে তারা মাঠে নেমে এসছে, এবং একটা শান্তিপূর্ণ রোড শো তারা বলেছে যে আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা তিস্তা পানির হিস্যার দাবিতে। এটাও একটা খুব, আমি মনে করি, একটা ভালো গেস্চার হতে পারে আমাদের রাজনীতিতে, যে বিরোধী দল, সরকারি দল, প্রধান দল এবং সব দলগুলো জাতীয় স্বার্থে একটা ঐক্য মতের প্ল্যাটফর্মে হতে পারে। সে ধরনের একটা সুর শোনা গেল, কিন্তু সেই সুরের সঙ্গে তাদের রাজনীতি যুক্ত করতেই হবে, এবং করেছেও তারা বলেছে যে জনগণের সরকারই আসলে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে। অর্থাৎ 5ই জানুয়ারি ইলেকশনটাকে তারা সামনে নিয়ে আসছে তাদের এই সমস্ত জনসমাবেশের মধ্য দিয়ে, এবং সেখানে তারা বলতে চাচ্ছে যে একটা ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়েই সমর্থিত একটা দল দরকার, কারণ নির্বাচনী প্রক্রিয়ার উপর তারা অনাস্থা রেখেছে এই জায়গাতে। সো শাসক দলের জন্য যেটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 5ই নির্বাচনের পরে দেশ শাসন করছে তারা, এবং সেই জায়গাতে 3 মাস তারা বেশ শান্তিপূর্ণভাবেই আগালো। তাদের জন্য এটা একটা ভালো সিগন্যাল যে তারা হয়তো এটাকে টেনে নিতে পারবে। কিন্তু তাদের দলের ভেতরেও প্রশাসন, যেটা গতবার আমি বলেছিলাম যে প্রশাসনিক লেন্সে রাজনৈতিক সংগঠনকে দেখার কালচার কিন্তু অন্তত অন্য দলগুলোর থাকলেও আওয়ামী লীগের ছিল না। সেই জায়গাতে কিন্তু কতটুকু তারা সরে আসতে পারবে, সেই ট্রান্সফরমেশনটাও কিন্তু দল কর্মীরা আশা করে। কারণ আমি একটা কথা সেবার বলেছিলাম, আমার মনে আছে, যে আওয়ামী লীগের নেতা এবং কর্মীর যে রসায়নটা, সেই রসায়নের ক্ষেত্রে কিন্তু একটা ভিন্নতা দেখা যাচ্ছে, অন্তত গত 5 বছরের রিজিমটাতে এবং এই রিজিমটাতে। তো এখানে আওয়ামী লীগের সামনে কিন্তু দল গোছানোর একটা বড় ধরনের যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা তারা কিভাবে কমিয়ে নিয়ে আসবে। আরেকটা বড় ধরনের চ্যালেঞ্জ আমি মনে করি শাসক দলের জন্য, সেটি হচ্ছে এই নির্বাচনী প্রক্রিয়াকেও জনগণ মেনে নিতে পারে, এবং পরবর্তী ইলেকশন পর্যন্ত তাদের সেই সময়টা দিতে পারে, কতখানি তারা সুশাসনে মনোযোগী হয়েছে। তো শাসক দলের নিজের আয়নায় নিজের চেহারাটা দেখারও সুযোগ আছে। সেই কঠিন প্রশ্নটা তাকেই ব্যবচ্ছেদ করে দেখতে হবে, কারণ তাদের যে ছাত্র দল, ছাত্র সংগঠন, তাদের যে কীর্তিকলাপ, সেটি আমরা আপনার প্রোগ্রামের মাধ্যমে বলেছিলাম, যে যুবলীগ এবং ছাত্রলীগের উপর যে নিয়ন্ত্রণটা, কারণ তারা কিন্তু দলকে সেই অর্থে এখন দেওয়ার সামর্থ্য হারাচ্ছে, এবং তারা ব্যাড নেমস বহন করছে। এই জায়গাগুলোতেও তাদের উপর একটা বড় ধরনের প্রেশার আছে। আরেকটা বড় ধরনের বিষয় যেটা আছে, সেটা হচ্ছে যে সাস্টেনেবিলিটি। আপনি উন্নয়নের কথা বললেও গণতান্ত্রিকভাবে সেই উন্নয়নটাকে যদি আপনি সম্মতির ভিত্তিতে শাসন না করতে পারেন, তাহলে হচ্ছে কর্তৃত্ববাদী গণতন্ত্রের যে ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যে বাংলাদেশ যাচ্ছে কিনা সেটিও ভাবা দরকার। কারণ আমাদের 3টা মডেলে আমরা ভাবতে পারি যে আদর্শ কেন্দ্রিক একটা রাজনৈতিক আবহ,
যেটি বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে না। এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন একটা বড় চ্যালেঞ্জ। কারণ আওয়ামী লীগ বা 14 দল বা এই দলগুলো বা কমিউনিস্ট পার্টি বাসদ এরা যদিও বাইরে আছে, তারা কিন্তু মুক্তিযুদ্ধ করা দল। বিএনপিও সেই অংশ, জিয়াউর রহমানের জায়গাতে সেই লিগেসিটাকে তারা বহন করে। কিন্তু বড় বিরোধী দল হিসেবে বিএনপি যেই গত 7, 8, 10, 15 বছরের বা 20 বছরের মানে প্রত্যক্ষ রাজনীতিতে জামাতকে সঙ্গী করার কারণে একটা বড় প্রশ্ন, এবং বিশেষত 5ই জানুয়ারি ইলেকশনের আগে যে ভয়াবহ তাদের মেলবন্ধন রাজনৈতিকভাবে হয়েছিল, সেই জায়গাটা পরে তারা কিন্তু সেই দাবিটা করার জায়গা পাচ্ছে না। এবং সেখানে এই যে জাতীয় ঐক্যের বিষয়টাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। আমরা সিভিল সোসাইটির জায়গা থেকে বা ডেমোক্রেটিক অ্যানালাইসিস যারা করতে চাই বা বাইরের গ্লোবাল আমাদের বন্ধুরা যেটা আমাদের ডেমোক্রেসির ক্ষেত্রে জাতীয় ঐক্যের জায়গাটা চায়, বাস্তবতার জায়গা হচ্ছে রাজনৈতিক এই স্ববিরোধিতার জন্যই কিন্তু এই রাজনৈতিক ঐক্যটা হচ্ছে না, যেটা আদর্শিক। সো প্রথম মডেল রাজনৈতিক আদর্শ ভিত্তিতে বাংলাদেশের গণতন্ত্রের রাজনীতির সলিউশন সেটা হচ্ছে না, যেটি আপনি ইন্ডিয়াতেও ইলেকশনের মধ্য দিয়ে প্রথমবারের মতন কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন দেখছি। কারণ বাংলাদেশ সেকুলার ডেমোক্রেটিক একটা রক্তক্ষয়ী দিয়ে অর্জন করেছিল। সো এটা যদি ব্যত্যয় ঘটে, তাহলে আমাদের রাজনৈতিক আদর্শের এক ধরনের বড় ধরনের বিপর্যয়ের জায়গাতে আমরা যাব। আওয়ামী লীগ যেরকম ওয়ার্কার্স পার্টি কে নিয়ে তারপর হচ্ছে জাসদকে নিয়ে যেভাবে যে এক হয়ে কাজ করছে তারা 14 দল, তো বিএনপি কিন্তু বিএনপির তো সেরকম আবার জাতীয় পার্টি আছে আওয়ামী লীগের সঙ্গে, তো বিএনপি কিন্তু যেটা বলেন জাতীয় পার্টি জামাত ইসলাম, সেই জায়গাটা প্রশ্নবোধক একটা শক্তিকে নিয়ে আগাচ্ছে, সেই জায়গায় কি ভারসাম্যর একটা এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। বিএনপির রাজনীতিটা দাঁড়িয়েছিল একেবারে ইতিহাসের মিথ্যেটাকে সাক্ষী করে, এবং এই জায়গাতে গত 1 মাসে কিন্তু এই জায়গাটাও ঘটেছে। ইতিহাসকে বিভাজন করে রাজনৈতিক কনস্টিটিউশনসটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। সেখানে একটি আদর্শিকগতভাবে ছিল জাতীয়তাবাদী ধারণা, সেটা 80-র দশক থেকে, এবং সেটাকেও এখনো তারা ক্যারি ফরওয়ার্ড করছে, এবং যে কারণে মিত্র হিসাবে তারা মুসলিম ইসলামিক দলগুলো এবং স্বাধীনতা বিরোধী জামাত সহ অন্য শক্তিগুলোকে তাদের প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল, সেই রাজনৈতিক মতাদর্শের প্ল্যাটফর্ম থেকে। আরেকটি জায়গা আমাদের দেশের রাজনীতিতে আছে, সেটি হচ্ছে নেতা, কে বড় নেতা। বঙ্গবন্ধুর অল্টারনেটিভ হিসেবে জিয়াকে কিংবা তাজউদ্দিনকেও দাঁড় করা, কিংবা তাজউদ্দিনকেও দাঁড় করা। আমাদের 42-43 বছর আমরা ঠিক করতে পারলাম না, মানে এই বিতর্ক আমরা তৈরি করছি যে আমাদের নেতা কে। একজন তো নেতা থাকা, একটা নেতা একজন থাকবেন, পরবর্তীতে আমাদের সংকটের বিভিন্ন সময়ে অনেক নেতা আমাদের সামনে আসবেন, তাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, যেহেতু আমরা বলছি যে রাজনীতির গন্তব্য। সেই জায়গায় যে এই এখনো আমরা যদি নেতা নিয়ে বিতর্ক করি, কার কি ভূমিকা, হ্যাঁ, যেটা ঐতিহাসিকভাবে তাদের অবস্থান দিয়ে দেওয়া হয়েছে, তারপরও এই বিতর্কগুলো তৈরি করা। সবচেয়ে মজার কথা হচ্ছে যে কারা তুলছে বিতর্কগুলো এবং কেন তুলছে। উত্তরাধিকারের রাজনীতির মানে শক্তি দুর্বলতার জায়গা থেকে এই ঘটনাটা ঘটছে। দেখেন, বঙ্গবন্ধু, জিয়া, তাজউদ্দিন কিংবা অন্য নেতাদের যদি আপনি পাশাপাশি দাঁড়ান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে একটা গণ আন্দোলনের ফসল। সেখানে জনসম্পৃক্ততার জায়গাটা ক্রমান্বয়ে বেড়েছে, এবং জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে জাতি সিদ্ধান্তের ধারাবাহিকতায় গেছে। সেখানে বঙ্গবন্ধু সহ তার সহযোগীদের রোলটা কিংবা প্রগতিশীলদের রোলটা কোনো ক্ষেত্রেই মানে ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। তো ইতিহাসের উপরে কেউ যদি হস্তক্ষেপ করে, আধিপত্যের চেষ্টা করে, ইতিহাস কিন্তু তার প্রতি উত্তর দেয়। এবং ইতিহাস কিন্তু ইতিহাসের রান্নাঘরেই কিন্তু মানে ক্ষমতাসীন হওয়ার জন্য ইতিহাস রচনা হয়। তো এটা আমাদের দেশে বলে নয়, পৃথিবীর সব দেশেই এই প্রবণতাটা আছে, আমাদের দেশের প্রবণতাটা প্রবল। অশিক্ষার এবং নেতৃত্বের অদূরদর্শিতার জন্যে আমাদের এই সংকটটা বেশি পেয়ে বসছে। জিয়াউর রহমান কখনোই নিজেকে যে পর্যায়ে তাকে আজকে তার দল, তার উত্তরাধিকার, তার রক্ত যেভাবে মূল্যায়ন করছে, সেভাবে তিনি নিজেকে দেখেন দাবিদার ছিলেন না। বঙ্গবন্ধুর পরিবার, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এবং তার পরিবার প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত আমাদের এই অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। পুরো পরিবারটিকে উনি হারিয়েছেন। উনি কিন্তু উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে আসেন নাই, উনি দলীয় রাজনীতির, গোষ্ঠী রাজনীতির
সংকটের কারণেই আওয়ামী লীগে কিন্তু তাকে নিয়ে এসছে। এই কামাল হোসেন সহ প্রবীণ রাজনীতিবিদ, ডক্টর এস এম মালেকের কথাও এখানে বলা উচিত, নৈপথ্যে আছেন এই লোকটি। এদের রোল ছিল এই লোকটি আমাদের প্রধানমন্ত্রীকে রাজনীতিতে নিয়ে আসা, এবং সেটা তার জন্য মোটেও খুব কুসুমাকন্য ছিল না। উনি পুরো জায়গাটাকে অর্জন করে নিয়েছেন আজকে, এবং উনি কিন্তু গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু আজকে দেশটাকে শাসন করছেন। কিন্তু দুর্বলতার জায়গা যেই জায়গাটা, যেটা আমাদের আজকে ঝেড়ে কেশে বলতে হবে, যে জাতীয় ঐক্যমত্যের জন্য তো একটা বেসিক আপনার প্রিমিসেস আছে আমাদের, সেটা তো কেউ তৈরি করে দেয় না, ইতিহাসেই তার জায়গা আছে। এবং সেটা হচ্ছে মুজিবনগর সরকারের যে আমাদের সংবিধান হওয়ার আগে আমাদের মুক্তির সনদ হিসাবে যেটা ঘোষণা করা হয়েছিল, 6 দফা এর আগে যেটা ছিল, ছাত্রদের 11 দফা যেটা ছিল, শ্রমিক কৃষকের সমস্ত দাবি, যে কারণে কৃষক শ্রমিক সহ সবাই অংশগ্রহণ করেছিল। বাংলাদেশে যেটা হয়েছে যে আজকে আমাদের শিক্ষামন্ত্রী, তিনি ছাত্র ইউনিয়নের সেই সময়কার নেতা, তিনি আজকে রাজনৈতিক এলিট, তার পাশেই যে কৃষকটি যুদ্ধ করেছে, সেই কৃষক কিন্তু তার হিসাব কতটুকু পেয়েছে জানি না, কিন্তু বাঙালি মধ্যবিত্ত তারাই কিন্তু আজকের পলিটিক্যাল এলিট, আপনার ইন্ডাস্ট্রিয়াল এলিট, বিজনেস এলিট, কালচারাল এলিট। আমাদের দেশের এই পুরো সংকটটাকে আমি যেটা দেখি সেটি হচ্ছে এলিট ফেলিওর। মানে একটা শ্রেণীর আমাদের এলিটরা দেশটাকে, ইতিহাসটাকে, অর্থনীতিটাকে জাতীয় স্বার্থে না দেখে ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে দেখেছে বলেই ইতিহাসও ব্যক্তি গোষ্ঠীর স্বার্থের মানে নগ্ন শিকার হয়েছে। ইতিহাস কখনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থের এইরকম কোন দেশে হয়েছে কিনা ইতিহাস শ্রেণীচ্যুত হয়ে গেছে, মানে ইতিহাসের ঐক্যটা বিনষ্ট হয়েছে। এবং যে কারণে আপনি দেখবেন যে খণ্ড খণ্ড চিত্রগুলো নিয়ে গোটা ইতিহাসটাকে আমরা প্রভাবিত করার চেষ্টা করছি। এবং এই যে ইতিহাসের কথাটা আসলে যে আমরা যদি বলি যে হ্যাঁ কেউ একটা দাবিদার হতেই পারে, কেউ কোনো কথা বলতেই পারে, এখন যে বিষয়টা আপনি বললেন যে আমি যদি প্রধান দুই রাজনৈতিক দলের কথাই বলি, সরকারি দলের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং ওদিকে প্রধান বিরোধী দল হিসেবে না থাকলেও রাজনৈতিক শক্তি হিসাবে বিএনপির কথা, সেখানে কে কোন বিষয়ে কথা বলবেন? আমরা যদি অনেক প্রবীণ রাজনীতিবিদকে দেখেছি অনেক ছোট বিষয় নিয়েও কথা বলতে, হ্যাঁ, তার সাড়া দেওয়ার কি খুব প্রয়োজন আছে? এইখানেই দুঃখজনক, এবং এটা স্ট্র্যাটেজিক্যাল ইস্যুস, যে কারণে আমি মেকিয়াভেলিয়ান শব্দটা ব্যবহার করেছি। আপনি রাজনীতির মূল চাহিদার জায়গা থেকে রেসপন্স না করে আপনি অপ্রাসঙ্গিক জায়গাগুলোতেই রাজনৈতিক অঙ্গনে যদি ভাসিয়ে রাখতে চান রাজনৈতিক কৌশল হিসাবে, যেটি বাংলাদেশে হয়েছে বা হচ্ছে, এটা 80-র দশকে হয়েছে, এটা নতুনভাবে শুরু হয়েছে। অর্থাৎ আমাদের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের এজেন্ডাটাই কিন্তু সামনের এজেন্ডা, আমাদের অর্থনীতি সহ জাতীয় বিকাশের স্বার্থে। সেই এজেন্ডাটাকে পাশ কাটিয়ে ইতিহাসের এই হিস্টোরিক্যাল ব্লকসটাকে বারবার এনে উত্তেজনা করে কোনো ফায়দা হবে না। এই জায়গাটা আমি মনে করি এটা অপকৌশল, রাজনৈতিক অপকৌশল। গভর্নমেন্টালিজমের যে জায়গা, অর্থাৎ সুশাসনের মনস্তাত্ত্বিক যে চিন্তাটা, সেই চিন্তাটাকেই প্রথম নিয়ে আসতে হবে, যে আমরা গণতন্ত্রের প্রক্রিয়ার দুর্বলতা সহ আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ রাখবো সুশাসনের জায়গা থেকে এবং ট্রান্সপারেন্সির জায়গা থেকে। আমি বিরতিতে যাব, তার বিরতি থেকে ফিরে এসে এই যে স্বচ্ছতা এবং সুশাসন, এই 3 মাসে এই সরকার বা এই আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে সেই জায়গায় কতটা মনোযোগী, এই 3 মাসে সরকারের স্বচ্ছতা এবং সুশাসনের দিকে কতটা মনোযোগ আপনি দেখেছেন? 5ই জানুয়ারি নির্বাচনের পরে বিশেষত বাইরের আমাদের যারা বন্ধু, তারা একটা এজেন্ডা তোলবার চেষ্টা করেছিলেন, সেটা হচ্ছে সিভিল সোসাইটি স্পেস অ্যান্ড পলিটিক্যাল স্পেস হয়তো সংকীর্ণ হয়ে যাবে। এই 3 মাসে প্রথম দিকে এই ভীতিটা ছিল, আমাদের গণমাধ্যম সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এ ধরনের একটা ভেতরের জায়গাতে ছিল। কিন্তু এই 3 মাসে আমার নিজের অবজারভেশনটা, পার্সোনাল মতামত, সেই জায়গাটা এখনো আমরা চাপ দেখছি না। যদি থেকে থাকে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেন্সরশিপ। অর্থাৎ আমাদের দেশে এটাও আরেকটা বড় সমস্যা, ইন্ডিভিজুয়াল সেন্সরশিপও কিন্তু এক ধরনের ঘটে যায়, যেটা মিডিয়া প্রতিষ্ঠান হিসেবে কখনো কখনো পলিসি হিসেবে নেয়, ব্যক্তিও নেয়। তো সেটার তো সরকারের হাত থাকে না। তো সেই জায়গায় সিভিল সমাজ সহ সবার নিজের অবস্থান থেকে শক্ত অবস্থানটাই নেওয়া দরকার। কারণ যেখানে বিরোধী দল দুর্বল, সেখানে কর্তৃত্ববাদী গণতান্ত্রিক
সরকার হওয়ার সম্ভাবনা থাকে। তো সেখানে এই ভয়েসটা রেইজ করা আপনাকে মনে হয় যে যেহেতু প্রধান শক্তি যে রাজনৈতিক দলকে বলা হচ্ছে, আবার সংসদে যে বিরোধী দল, তাদের শক্তিটা বা তাদের ভয়েসটা এখন অনেক কম, আপনি বা তারা মানে সংগঠিত না এভাবে আপনি বলতে চাচ্ছেন, সেই জায়গায় কি এই সুযোগটা আছে যে বর্তমান সরকারি দলের ওই জায়গাটা চলে যাওয়ার? আমি সেই ঝুঁকিটা দেখি। এখন এই ঝুঁকির জন্য সরকারকে তো দায়ী করলে হবে না। আমি যখন ইনফর্মালি আলাপ করছিলাম, বাংলাদেশে পলিটিক্সের মানে পাওয়ার প্লেটটা চেঞ্জ হয় কিভাবে? সরকারি দলের ব্যর্থতার কারণে বিরোধী দল আসে ক্ষমতায়, আবার বিরোধী দলের ব্যর্থতার কারণে সরকার কিন্তু টিকে যায়। তো বাংলাদেশে বিরোধী দলের শক্তি সঞ্চয় এবং তাদের স্ট্র্যাটেজির ভুল রাজনীতি সঠিক রাজনীতির উপর নির্ভর করবে এটা। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু চাইছে সেটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া যেটা চলছে যুদ্ধ অপরাধীর ইস্যুজে সেটা সম্পন্ন হোক, এবং দেশটা একটা আবার নির্বাচনে যে অংশগ্রহণ যথাযথভাবে হয়নি এটিও কিন্তু মানুষ পছন্দ করছে না। সো আগামী নির্বাচন প্রক্রিয়াটা ঠিক করে গণতন্ত্রের যে অভিজ্ঞতাটা আমাদের গত 2 দশকে হয়েছে সেখানে আবার ফিরে যাওয়া। তৃতীয় হচ্ছে স্থানীয় সরকার একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে নির্বাচন প্রক্রিয়া নিয়ে, নির্বাচন কমিশনকে নিয়ে, সরকারের রোল নিয়ে। এই জায়গাতে যেই জায়গায় আমরা পৌঁছলাম সেখানেও কিন্তু একটা বড় সরকারি দলের উপর চাপ আছে আমি মনে করি, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন ইস্যুসটা। আমাদের কোন সরকার, এটা এখনকার ক্ষমতাসীন দল নির্দিষ্ট করে বলছি না, আমরা যখন বিরোধী দলে থাকি তখন সরকারি দলকে আমরা চাপ প্রয়োগ করি, ডিসেন্ট্রালাইজেশন ইস্যুসটা বলি, কিন্তু ট্রু সেন্সে ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারটা আমরা কখনো আসি না। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, নিজের উপর দায়িত্ব আসে বিকেন্দ্রীকরণের, এই জন্য আমি নিজের চেহারায় নিজেকে দেখবার কথা বলছি। এইটা দীর্ঘ প্রক্রিয়ায় না করার মধ্য দিয়ে রাজনৈতিক দল, স্থানীয় সরকার এই পুরো প্রক্রিয়াতেই গণতন্ত্রের সংস্কৃতিটা গড়ে উঠছে না। তো আমি মনে করি বাংলাদেশের, আপনি যে কথাটি বলছিলেন আমি এই জন্য এটা ফ্লুইড বলছি, সো বড় ধরনের একটা এঙ্গেজমেন্ট দরকার, সেটা হচ্ছে সংস্কারের জায়গাতে, সব অর্থেই সংস্কারের জায়গাতে, সেটা দলের মধ্যে সংস্কার, সমাজের মধ্যে সংস্কার। আমরা রাজনীতি নিয়ে যতখানি আলাপ করছি সমাজ নিয়ে ততখানি কিন্তু আলাপ করছে না। এবং 60 দশক, আমাদের 50-60 দশকের সামাজিক সংস্কারের যে কাজ সেটা দিয়েই কিন্তু আমরা পরবর্তী 4 দশকটা চালালাম। কিন্তু আপনি দেখবেন এই ছায়ানটের ভূমিকা, এই ছাত্র ইউনিয়নের ভূমিকা, এই খেলাঘরের ভূমিকা, উদীচীর ভূমিকা, এগুলো কিন্তু প্রগতিশীল সংগঠনগুলো কতগুলো ইনস্টিটিউট বিল্ড করেছিল। বাংলাদেশে কিন্তু এই সমস্ত ইনস্টিটিউটের প্রতি আজকে যত্ন নেই, এমনকি আমি বলবো প্রগতিশীলরাও যথাযথ যত্ন নিচ্ছে না, দলীয় দৃষ্টির জায়গা থেকে দেখছে। তো দলীয় দৃষ্টির বাইরে বড় পরিসরে সমাজকে নির্মাণ করার কাজও কিন্তু মানে সমাজকে নিতে হবে, সমাজ এবং রাজনীতিবিদদের নিতে হবে। কারণ রাজনীতিবিদের এই শর্ট টার্ম ভিশনসের কারণে লং টার্ম ভিশন, এই জায়গাটাই আসি যে আমাদের যে সুশীল শব্দটা আপনি বারবার ব্যবহার করছিলেন, এখন আসলেন হচ্ছে কিছু সংগঠনের কথা, যে সংগঠনগুলিকে, এবং আপনি ওই কথাটাও বলেছেন যে আমাদের 40 বছর যাবত এটি আমরা করে পুঁজি করে ভেঙে ভেঙে করছি। সেখানে একটু যদি আমাকে অ্যালাউ করেন, আরেকটি বড় ধরনের পরিবর্তন হয়েছে আমাদের রাজনীতিকে বোঝার জন্য। আমাদের গোটা অর্থনীতি রাজনীতি 90 দশকের পরে আন্তর্জাতিকতার জায়গায় ঘটে গেছে। বিশ্বায়ন, আন্তর্জাতিক শব্দটা হয়তো অন্য রাজনৈতিক অবস্থান থেকে আমরা বলতাম, কিন্তু এটাকে আমরা বলবো বিশ্বায়নের জায়গায় চলে গেছে আমাদের পোশাক শিল্পের মাধ্যমে, আমাদের প্রবাসী শ্রমিকের জায়গা থেকে। সেখানে রাজনৈতিক, সামাজিক এবং গণমাধ্যমগত প্রভাবগুলো কিন্তু সরাসরি। আপনি দেখেন 90 দশকের পরে যে সিভিল সোসাইটি কনসেপ্ট আসলো, আমি কিছুটা গ্রামসি নিয়ে পড়াশোনার আগ্রহের জায়গা থেকে এই জায়গাটা বারবার ফিরে আসি, সেটা কিন্তু আমাদের যে সিভিল সোসাইটি, যে ভয়েসটা, এটার ফুয়েল, ইকোনমিক ফুয়েলটা নির্ভর করছে কিন্তু এই গ্লোবাল ক্যাপিটালিজমের পরে। আমরা এই যে 90 দশকের পর যে আমরা যে পুঁজিটা পেলাম, তার আগে আমাদের পুঁজি ছিল না, আমাদের হয়তো রাজনৈতিক দর্শনটা ছিল, পুঁজি ছিল না। পুঁজি যখন যোগ হলো তখন সেই পুঁজি কি রাজনৈতিক দর্শনকে নিয়ন্ত্রণ করে ফেললো, এবং সেই পুঁজিটা আমরা ব্যবহার করতে পারলাম কিনা, রাজনৈতিক দর্শনকে প্রয়োগ করতে, যে বিষয়টায় আমরা যাব বলেছিলাম এই আলোচনায়, যে আমরা 90-এর পরে যে পুঁজিটা পেলাম, আমরা শুরুতে মানে রাজনৈতিক দর্শন ছিল, কিন্তু পরবর্তী যখন পুঁজি আসলো সেই পুঁজি কি দর্শনকে নিয়ন্ত্রণ করে ফেললো কিনা? ধন্যবাদ। এটা শুধু স্থানিক অবস্থান না, এটা কিন্তু আজকে বিশ্ব অবস্থান, বৈশ্বিক অবস্থান। এবং আমরা যখন আমাদের রাজনৈতিক অবস্থা মানে ফ্লুইড বলছি,
তখনও বিশ্ব রাজনৈতিক অবস্থাও একটা ফ্লুইড। আপনি জানেন 90-এর যে দুটো মানে শক্তি ছিল, সেটা যখন এককেন্দ্রিক শক্তি হলো, সেই এককেন্দ্রিক শক্তির জায়গাতেও কিন্তু আবার নতুনভাবে ভারসাম্যের একটা জায়গা আছে। রাশিয়ার যে অবস্থান, এই মুহূর্তের যে অবস্থান, এই যে অবস্থানটা, সো চায়নার যে অবস্থান এবং ভারতের যে অবস্থান, সো এই টোটাল ডাইনামিক্সটাই কিন্তু একটা ট্রানজিশনাল ফেজ। এবং এই রকম ট্রানজিশনাল ফেজে নিজের অবস্থানকে আগিয়ে নিতে পারাটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল কৌশল দরকার। এবং সেখানে সবচেয়ে বেশি যে শক্তিটা সাহায্য করে সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক ইম্পুলস করা। আমি বলতে চাই যে নলেজ ইম্পুলস বা ইন্টেলেকচুয়াল ইম্পুলস। বাংলাদেশে কিন্তু 90-এর দশকের পরে কিছু থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন গড়ে উঠেছে প্রাইভেটের জায়গা থেকে। বিআইডিএস এর বাইরে বিআইডিএস থেকেই 4টা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সিপিডি, পিপিআরসি, উন্নয়ন সমন্বয় বা ইয়ার মানে ইকোনমিক রিসার্চ গ্রুপের মতন প্রফেশনালস গ্রুপ জায়গা, যেটার একটি আমিও প্রতিনিধিত্ব করি। কিন্তু এটাই, এই সংখ্যাটাও যথেষ্ট নয়, আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। আমরা মূলত ডোনার্সদের পয়সা নিয়ে কাজ করছি। কিন্তু বাংলাদেশে আজকে 200 কোটি টাকা, 400 কোটি টাকা, 500 কোটি টাকা আর&ডির জন্য আসাটা জরুরি। কারণ আপনি এই রানা প্লাজার জায়গা থেকে দেখেন, এত বড় সেক্টর, কিন্তু এটার মনিটর করা, এটাকে গাইড করা, মেন্টর করা জন্য রিসার্চ ইনস্টিটিউশন দরকার, থিঙ্ক ট্যাঙ্ক দরকার। এবং বাইরে যে আমাদের ইমেজটা, ইমেজ বিল্ডিং যদি করতে হয়, তাহলে এই ন্যাশনাল ইম্পুলসগুলো দিতে হবে। এখন ওয়েস্টার্ন লেন্সেই কিন্তু আমাদের বিচার করা হচ্ছে। আমরা এখান থেকে তথ্য উপাত্ত দিয়ে বাস্তবতার জায়গা থেকে, হেগেমনি পার্সপেক্টিভ থেকে এই বাহাসটা করতে ব্যর্থ হচ্ছে। আরেকটি জায়গা আমি বলতে চাই, এর সঙ্গে সঙ্গে অর্থনৈতিক চেহারাগুলোও পাল্টাচ্ছে। বাংলাদেশ একটা রিজিওনাল হাব চিটাগংকে কেন্দ্র করে গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। সো একটা বড় শহর, একটা বড় বন্দর, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড বন্দর চট্টগ্রামকে আমাকে করতে হবে। সেই গ্লোবাল স্ট্যান্ডার্ড বন্দর যদি করতে হয় এই রিজিওনাল হাবস তৈরি করার জন্য, চট্টগ্রামকে একটা আন্তর্জাতিক শহরের মতন করতে হবে। অর্থাৎ আমার চট্টগ্রামই একটা সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ডের একটা ছোট ভূখণ্ড হতে পারে, যেটা আমার পুরো অর্থনীতির লাইফলাইন, যেটা চট্টগ্রামের জায়গা থেকে। আপনি দেখেন রাজনীতির জায়গা থেকে সবাইকে একমত হতে হবে। 5ই নির্বাচনের আগে চট্টগ্রাম বন্দরের সঙ্গে গোটা দেশকে আমরা মানে প্যারালাইজ করে আমরা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছি। এই ছোট চোখের জায়গা থেকে কিন্তু রাজনীতির জায়গা বেরিয়ে আসতে হবে যদি এই বড় সিনারিওতে আমাদের যেতে হয়। সেই জায়গাতে আমি মনে করি নাগরিকত্বের জায়গা থেকেই কিন্তু এই কথাগুলো এখন মানুষ বলা শুরু করেছে। সো এই ভিশনের জায়গা থেকে কিন্তু বাংলাদেশের সম্ভাবনাগুলো, প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে। এখানে সত্যিকার অর্থে আরেকটি জায়গায় বলা উচিত, রাজনীতিতে ভালো মানে মেধাবীদের আসার জন্য একটা এনভায়রনমেন্ট করতে হবে। এটা রাজনীতিবিদদের দায়ী করে গালি দিয়ে হবে না। আপনি দেখেন 90-এর দশকের পর থেকে রাজনীতিতে কিন্তু মানে সত্যিকার অর্থে শুভ ক্ষমতাবান মানে পরিচালিত রাজনীতি, মানে দেশ প্রেমের রাজনীতি, দেশকে সার্ভ করার রাজনীতি, শুভবুদ্ধির লোক, এবং শুভবুদ্ধির লোক না, ডেলিভার করার ক্যাপাসিটি রাখতে হবে। অর্থাৎ এই যে বৈশ্বিক অবস্থা এবং আঞ্চলিক অবস্থায় আপনাকে মোর স্মার্টার হতে হবে। কারণ আপনার প্রতিদ্বন্দ্বী কারা? এই অর্থনৈতিক জায়গা থেকে আপনি আপার হ্যান্ড নিয়ে নিজের মতন বিকশিত হওয়ার জন্য আপনার বন্ধু প্রতিপক্ষ যাই বলি, আমাকে আমেরিকার সঙ্গে কাজ করতে হচ্ছে, আমাকে ভারতের সঙ্গে কাজ করতে হচ্ছে, আমাকে চীনের সঙ্গে কাজ করতে হচ্ছে, আমাকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কাজ করতে হচ্ছে, এবং সার্কের মতন ছোট দেশগুলো, আমার শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাদের কথা মাথায় রাখতে হচ্ছে। এই জায়গাতে আমরা কিন্তু একটা মানে এমন অবস্থানে বসে আছি যে আমাদের ওদের ইগনোর করার সুযোগ নেই, আবার ওদের বাস্তবতাটা আমাদেরও মেনে নিতে হবে। সো বঙ্গবন্ধুর একটি কথা কিভাবে উনি বলেছিলেন আমি জানি না, যে ইস্টের সুইজারল্যান্ড বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ। আসলেই তাই, আমাদের যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো সুযোগ নেই ভৌগোলিক অবস্থার কারণে। আমরা জোট নিরপেক্ষ, আমাদের স্বাধীনতার পরে আমরা কতগুলো পররাষ্ট্রনীতিগতভাবে কিন্তু কতগুলো বেসিক জায়গায় প্রিমিসেস তৈরি করতে পেরেছিলাম, জোট নিরপেক্ষ, অর্থাৎ সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু না। তো এই জায়গা থেকে আমি যেটা মনে করি, আরেকটি আমরা এত বড় একটা মুসলিম দেশ, কিন্তু এখনো আমরা একটা সত্যিকার অর্থে সংঘাতহীন মানে ধর্মকে নিয়ে উগ্রবাদিতাকে আমরা কিন্তু প্রাধান্য দিচ্ছি না। এটা আমাদের দেশের মানুষ, এবং এ মাটি আপনি দেখবেন যে কোনো হার্ড আইডিওলজিকে রিজেক্ট করে। অর্থাৎ মধ্যপন্থা হচ্ছে আমাদের
দার্শনিক অবস্থান, যে কথাটা আমি বলছিলাম, মানে দোআঁশ মাটির দেশ, দোআঁশ মাটির দেশ। তো এখানে মার্কসিজমও কিন্তু সমস্ত দীর্ঘদিন এখানে কাজ করার পরেও মেইন স্ট্রিম হতে পারে নাই, জামাতের মতো রাজনীতি দলও করতে পারে এই যে আমি যেটা বললাম তরল অবস্থানটি, এই তরল অবস্থানটিকে একটা মধ্যপন্থার এনাবেলিং সিচুয়েশনের মধ্য দিয়ে, রাজনীতির অর্থনীতির মেলবন্ধনের মধ্য দিয়ে বাংলাদেশ তার ভবিষ্যৎ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এতক্ষণ সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সেই পর্যন্ত সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।